নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টেস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। সেন্ট্রাল গভর্নমেন্ট বিরুদ্ধে রাস্তা নামলেন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের। এক, ভারত সরকার নিয়ন্ত্রিত এনআইএ র মুর্শিদাবাদ অভিযান, আল কায়দা জঙ্গি সন্দেহ গ্রেপ্তার মিথ্যা মামলা, মিথ্যা প্রচার ও বাস্তবতা বই উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন সুজাতা ভাদ্র, হিউম্যান রাইটস সক্রিয় অংশগ্রহণকারী এবং এপিডি বন্দিমুক্তি দলিত ক্যামেরা। 2, পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ প্রেসের সংবাদ স্লোগান হোক এবারের পুজোয় ঘরে থাকি, পাড়ায় থাকি, বাইরে নয়, এই বার্তা রাখলেন নব দত্ত। 3, রাজভবন চলো রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া উদ্দেশ্যে বাংলা সংস্কৃতি মঞ্চে জাতীয় বাংলা সম্মেলন, গুড হিউম্যান ফাউন্ডেশন। 4, জবাব দিন জনতাকে বই উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বাম কংগ্রেসে। নারী বিরোধী সরকার, দলিত বিরোধী সরকার, মুসলিম বিরোধী সরকার। 6 বছর ধরে বর্তমান কেন্দ্রীয় সরকার আস্তে আস্তে রাজ্যের সমস্ত অধিকার ভঙ্গ করছে। কৃষি বিল, শিক্ষা বিল, এমনকি আইন কানুন যেগুলো রাজ্যের আওতাভুক্ত সেইগুলোতে বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যের সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করছে। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি মাননীয় রাজ্যপাল, যিনি আমাদের সাংবিধানিক প্রধান এবং কেন্দ্রের প্রতিনিধি, ওনার কাছে বাংলার সাধারণ মানুষের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না মাননীয় রাজ্যপাল ওনার সঙ্গে দেখা করতে দেওয়ার পারমিশন দিচ্ছেন। এই যে ভয়ঙ্কর কৃষি বিল, যেটা কৃষি আইনে পরিণত হয়েছে, আপনারা জানেন 3টে আইন পরিণত হয়েছে। কৃষি আইন 2020, সেই আইনে সমস্ত কৃষকদেরকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে। আগে এইটা রাজ্যের বিষয় ছিল, বাংলা, পাঞ্জাব সহ যেগুলো কৃষি প্রধান রাজ্য, সেই রাজ্যগুলোর ভয়ঙ্কর প্রভাব পড়বে। আমাদের যে চাষি ভাইরা আছেন তাদের মধ্যে 85% মানুষ 2 বিঘের কম জমি আছে। সেই 2 বিঘের কম জমি ওনারা বলছেন কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে, অর্থাৎ চুক্তি চাষ। চুক্তি চাষ বলতে আমরা কি বুঝি? আমরা ছোটবেলায় পড়েছি নীল চাষ, নীল দর্পণ নাটকে পড়েছি। ভয়ঙ্কর এই আইন কি হবে? বিভিন্ন কর্পোরেট সংস্থা, আম্বানি আদানির মতো সংস্থা চাষিদের যে স্বাধীন সত্তা সেগুলো কিনে নেবেন এবং তারা বাধ্য করবেন তাদের মতো করে চাষবাস চলতে। বহু আন্দোলনের ফলে যে ছোট ছোট চাষি একটা যে জমি মাননীয় রাজ্যপালের কাছে আমাদের আবেদন থাকবে কিছু বিষয় নিয়ে, তার মধ্যে অবশ্যই একটা কৃষি আইন। এছাড়াও আজকে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন শিখ ভাইয়ের পাগড়ি নিয়ে যেভাবে রাজনীতি করা হয়েছে এবং বাংলার মানুষ সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ভাই ভাইয়ের মতো থাকি, যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, সেইটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি বর্তমান কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাগ করার আর একটা কুচক্রান্ত চালাচ্ছে। বাংলার মানুষ এবং পাঞ্জাবের মানুষ জানে এই ভাগ করার যন্ত্রণা। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত এই প্রদেশের মানুষরা সেই ক্ষত বহন করে নিয়ে চলেছি। আজকে এই কেন্দ্রীয় সরকারে যারা আছেন তারা নিজেদের স্বার্থে বাংলার মানুষকে লড়িয়ে দিতে চান, আবার বাংলা ভাগ করতে চান। আমরা এই কুচক্রান্তের বিরুদ্ধে লড়ব। আপনাদের নিশ্চিতভাবে বলছি, এই মাটি
নেতাজি সুভাষ বোসের মাটি, এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি বেগম রোকেয়ার মাটি, এই মাটি নজরুল রবীন্দ্রনাথের মাটি। সেই মাটিতে আমরা যেমন কবিতা লিখতে পারি, তেমনি আমরা রক্ত দিতেও পারি। এইটা আগামী দিনে বর্তমান যারা কেন্দ্রীয় সরকারে আছেন তাদের ভালো করে বুঝে নেওয়া উচিত। বাংলার মানুষকে এইভাবে বঞ্চনা করা যাবে না, আমরা তার বিরুদ্ধে লড়ব। আজকে আর জটিলতার মধ্যে না গিয়ে তাদের এইটুকু আমরা বোঝাই আর জোর করে এক ঠাকুরের কথাটা দেখুন, কাছাকাছি মিলিমিলিতে যদি একটা ঠাকুর দেখে আর দেখতে পারা যায় দেখুন। কিন্তু আমি যদি একটা জায়গায় না যাই তাহলে একটা মানুষ গেল না, আমার 5টা বন্ধু বান্ধব যদি না যায় তাহলে সেই দিন থেকে 5টা দিন কম। আর যারা উদ্যোক্তা আপনাদেরও নিশ্চয়ই কিছুটা হতাশ থাকবে, আপনাদেরও একটা বছর আমরা তো এই জন্যই আজকে আমরা এটা করছি যাতে কয়েকটা মাসের মধ্যে আমরা আবার যথাসম্ভব একটা সাধারণ জীবনের মধ্যে আমরা যেতে পারি। এর মধ্যে কোনো বিরোধিতার কোনো জায়গা আছে। তাই আজকে আমি আশা করব যে হাইকোর্ট আমাদের যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা কিভাবে আমরা সব সাধারণ মানুষ কলকাতা সবার মিলিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা যেন আরেকটা কাগজের মধ্যে খালি 20-25 মানে একটা 10 পাতা 20 পাতার একটা অর্ডার না হয়ে থাকে। এই অর্ডারের যে সারমর্মটা আর এই সারমর্মটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, সেটাকে সরজমিনে আমরা সেটাকে কাজে লাগাই এবং আবার যে আমরা একটাই কথা বলার চেষ্টা করি যে বিপদটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেই বিপদকে আমরা আমাদের সকল নাগরিকদের সাবধানে মোকাবেলা রাখতে চাই। সেই সংখ্যাটা খুব বাড়াতে হবে। যারা গভর্নমেন্ট আন্ডারে যে হসপিটালগুলো আছে ওখানে আমি খবর পেয়েছি যে ট্রিটমেন্টটা খুব ভালো হচ্ছে। যারা অ্যাডমিট হয়েছে ট্রিটমেন্ট করেছে ওদের কোনো কমপ্লেন নেই। এই ব্যবস্থাটা কিন্তু প্রাইভেট হসপিটালে 10 লাখ 12 লাখ 15 লাখ কত টাকা বিল হয়, সেই সব ধান্দাবাজি চলছে। সেই জন্য একটা গরিব মানুষের জন্য গভর্নমেন্টকে আরও এগিয়ে আসতে হবে। এই 2-টা কথা বলে আপনাকে সবাইকে ধন্যবাদ চাইছিলাম সরকার আমাদের আবেদনকে মর্যাদা দিন। সরকার যখন আলোচনাতেও আসলেন না, কোনো রকম আলোচনার পরিসরও তৈরি করলেন না, তখন আমাদের এই চরম ব্যবস্থা করতে পারবো। তার আগে আমরা কেন পাবো? আমরা তো চাইনি সরকারের সঙ্গে কথা, আমরা তো এখনো চাই। আমরা চাই কথা বললেন কেউ আমাদের সভ্য নয়। আমরা খালি পশ্চিমবঙ্গের জনগণকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাতে চাইছি। তারা আগুনের ঝাঁপ দিতে যাচ্ছে, যাতে না যান তার জন্য আমরা আপনি ধরছি আগুন ঝাঁপটা দেখি। আর এখান থেকে আগুনের ঝাঁপ দেওয়ার জন্য কিছু প্রক্রিয়া চলছিল, তাদের কাছে আমরা অনুরোধ করছি আপনারা সেই প্রক্রিয়াকে দেখুন আমি সহজ পাড়ায় থাকুন, এর মধ্যে দিয়ে নিজেকেও পরিবারকে করোনার বিপদে দেবেন না। আনন্দ করুন, আত্মহত্যা নয়। নিজের বাড়িতে থাকুন, পাড়ায় থাকুন, এর মধ্যে দিয়ে নিজেকেও পরিবারকে করোনার বিপদে দেবেন না। আপনার আনন্দ যেন পরিবারের দুঃখের কারণ না হয়। নিজের বাড়িতে থাকুন, পাড়ায় থাকুন। হ্যাঁ, এইভাবেই আমরা এবারে 3 পাড়ার পুজো। রাজ্য 3 লক্ষ করোনায় আক্রান্ত সংখ্যা বাড়াবেন না। কেন্দ্রকে যাই, হাসপাতালে চালাই। এইরকম এবারে 3 পাড়ার পুজো আপনার আনন্দ যেন পরিবারের দুঃখের কারণ না হয়। এই যে এইরকম কিছু আমাদের এখানে স্লোগান দিয়ে একটা ব্যানার আমরা করেছি। যে মামলাটা সম্পূর্ণ যেভাবে সাজানো হয়েছিল তা সঠিক ছিল। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা 5-6 বছরের মাত্র সাজা পেয়েছেন, জেলেই ছিলেন। বাচ্চাদের নিয়ে মাকে গ্রেপ্তার করা, সেটা আমরা বলেছিলাম আন্তর্জাতিক মানবাধিকারের যাবতীয় নিয়ম আছে, সব কটার বিরোধী। কোনো শিশুসহ মাকে জেলখানায় নিয়ে যাওয়া যায় না, যেহেতু শিশুটার কোনো অপরাধ নেই, যেহেতু মাকে অন্য কোনো হোমে কোর্ট আনকোর্ট তাকে রাখা উচিত ছিল। পিছুরে আইন মানা হয়। এক্ষেত্রেও যে ধরনের ঘটনা প্রাথমিকভাবেই মিডিয়া রিপোর্টেই বোঝা যাচ্ছে, মিডিয়ার একাংশ চূড়ান্তভাবে আল কায়দা অমুক তমুক সহজেই একটা
সমীকরণ গেল, যেটা মিডিয়ার থেকে আশা করা যে তারা অনেক বেশি গভীর তদন্ত করে জানাবে, একটা অংশ জানায়নি। কিন্তু আমরা আমাদের রিপোর্টে দেখিয়েছি একটা অংশ মিডিয়া যেমন জানিয়েছে যে সুরঙ্গের ইস্যুটা, ওখানে প্রায় প্রত্যেক বাড়িতেই মাটির নিচে ওইভাবে কেটে বাথরুম করা হয় সেফটি ট্যাঙ্ক রাখার জন্য। ওইখানে সুরঙ্গটা কোথায় যাবে? এবং তারপর আর সেটা ফলো আপ নেই, কোনো ফলো আপ নেই। এবং আপনারা খেয়াল করবেন 2009 যখন চট্টগ্রাম মাহাতোকে অ্যারেস্ট করা হয়েছিল সিআইডি, তখন মিডিয়াতে বলতে শুরু করলো তার 10 কোটি 11 কোটি বিমা আছে, তখন একটা প্রিমিয়াম কত হয়? পরে দেখা গেল সমস্তটাই মিথ্যাচার, কোথাও কেউ ক্ষমা চায়নি তার জন্য। এখানেও এমনভাবে নিয়া মামলাগুলো সাজাচ্ছে। নিয়ার প্রথম যে ডেট পড়েছিল কোর্টে দিল্লিতে, নিয়ার আদালত বলছে, দেখেই বুঝেছে যে ব্যাপারটা গোলমালে, তোমরা বাড়ির সাথে যোগাযোগ করতে পেরেছো? তারা বলে না, আমরা কিছুই করতে পারি। তাহলে আমি ফোন দিচ্ছি, ফোন করে বাড়ির সাথে যোগাযোগ। তারা তখন বাড়ির সাথে যোগাযোগ করতে পারে। ওরা এখন দিল্লিতে আছে 2-3 জন, 23 তারিখে মামলা আছে। তিহার জেলে সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে তিহার জেল জানিয়েছে আপনারা দেখা করুন, তার সাথে কথা বলুন। তার মধ্যে একজন মেন্টালি চ্যালেঞ্জ পারসন আছে যারা অ্যারেস্ট হয়েছে। এটা এই লাইনটা আমাদের রিপোর্টে ভেতরে আছে। দাবিটা একটু মেন্টালি চ্যালেঞ্জ পারসন আছে, কিছুই বোঝে না, খালি হেসে যাচ্ছে, তাকে তুলে নিয়ে চলে। লেড মেশিন, তার নিজের কাজে লেড মেশিন, অনেকেরই লেড মেশিন আছে। সে আল কায়দার জন্য, কেউ একজন কাঠের মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রিটা নিজের ব্যাগে সবই কাঠের জিনিসপত্র থাকে, সেটা নিয়ে সিজ করে নিয়ে চলে গেল। পাটকাঠির বাড়ি, টেম্পল টাঙান। 2-1 পয়সা জমিয়েছে, কেরালায় কাজ করতো, তার থেকে ধীরে ধীরে যেমন বাড়ি তোলে। অর্থাৎ একটা গ্রামের লোক একটা দোতলা বাড়ি তোলাটা মধ্যবিত্তের আপদ, নিহার আপদ। তার মানে সে অন্য জায়গা থেকে টাকা পায়। তার একটা শ্রমিক 30-40 হাজার পাচ্ছে জমিয়ে যদি অল্প অল্প বাড়ি করে, সেটাও ভারত সরকারের কাছে মনে হয় রাষ্ট্রবিরোধী। জাতীয় তেরা গরিব চিরকালই পাটকাঠি ঘরে থাকে, তাদের কোনো একটা ছোটো স্বপ্ন একটু ভালো বাড়ি সেটুকুও করতে দেবে। এবং এরা কবে বেরোবে, কীভাবে বেরোবে, জেলখানা থেকে কবে বেরোবে কেউ জানেন? আমরা লয়ার দিয়েছি, লয়ার যোগাযোগ করা হয়েছে। তিনি ইউএনএ মামলার মোটামুটি এক্সপার্ট, আমাদের পিউডিআর সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সেই লয়ারকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, তিনি রাজি হয়েছেন, তিনি দেখভাল করবেন। কী হবে কেউ জানে না, কবে বেল পাবেন কেউ জানে না। একদম সে বেরিয়েছিল শেষমেশ ছাড়া পাওয়ার আগে। সেখানে জজ বলছেন, কোর্ট বলছে মামলাটার কোনো ভিত্তি নেই, যেখানে কাফিল খাঁকে আটকে দেওয়া। এই মামলা আর একটা বলে দেয়, এই মামলা যদি বা জামিন হয়, সুপ্রিম কোর্টের লাস্ট রায় জানেন? সুপ্রিম কোর্ট লাস্ট রায় দিয়েছে বোধহয় অক্টোবরের প্রথম সপ্তাহে, যে যদি বেল দেয়া হয় দেওয়া যেতে পারে, কিন্তু তারপরের লাইন এরকম কোনো কোর্ট লেখে আমি শুনিনি। সুপ্রিম কোর্ট লিখছেন তারপরও যদি তাকে রিঅ্যারেস্ট করা যায়, অ্যারেস্ট করার অধিকার, মানে একে আমরা লিড বলি, লিড করে দেবে। হ্যাঁ, বেলটা আমরা দিয়ে দিতে পারছি, তার মানে এই নয়, উই মেক ইট ক্লিয়ার যে ও বেরিয়ে যদি পুলিশ আবার তাকে অ্যারেস্ট করে বা রিঅ্যারেস্ট করে, এতে কোনো বাধা নেই করতেই। তার মানে আমাকে সুজাত বেরিয়ে গেলে একটা কেসে বেল ওখান দিয়ে পুলিশ তুলে নিয়ে এরা হরবকট করে, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলাম তুমি করতে পারো। এই কেসগুলো কি আমরা কি সবসময় এই আইনটা, যে আইনটা আমরা বলছি, আমরা ইউপি আইনটা, নিয়া 2008-এর আইনটা, আমরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলছি। কাশ্মীরে যেটা প্রায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, একটু ভিন্ন নামে আছে, পাবলিক সেফটি অ্যাক্ট, পিএস, এগুলোকে আমরা সমস্ত তুলে দেওয়ার কথা বলছি, যাতে মানুষ গণতান্ত্রিক স্পেসটা পায়, বলার সুযোগটা পায়, যাতে আর টেকে নেয়, সেইটা নিয়ে নেওয়া। আমরা তাই আমাদের পুরোটা ঝোঁক হচ্ছে, মুর্শিদাবাদ হলেও গণতান্ত্রিক অধিকার রাখতে গেলে সমস্ত কালাকানুনগুলো যে কোনো গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করছে, সেগুলো তুলে আমরা আমাদের যে লয়ার আছে, ইংরাজি হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর আমরা যাতে কোর্টেও আমরা দাখিল করতে, অভিশনটা কম আছে,
কোর্ট বলবে, আমি যেটুকু দেখি তার বাইরে আমি যাব না। তো আমরা আমাদের রিপোর্টটা যাতে আমাদের আইনজীবীদের পক্ষে সুবিধা হয়, যেটা কতখানি নির্ভুল, এইটার জন্য আমরা ইংরাজি করে রিপোর্টটা জমা দেবো।